তুমি এটাকে জাস্ট এবার নিজের মতো করে একটু অ্যানালাইসিস করো যে এতক্ষণ কি পড়লাম, কি দেখলাম এর মধ্যে, হ্যাঁ, যে এইটাই এখন তোমাকে এই এমসিকিউ গুলা বুঝতে সাহায্য করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা 8.2 এর আজকে এমসিকিউ সলভ করব। এখানে যদিও অপশন দেওয়া নাই, শুধু কোশ্চেনটা দেওয়া আছে। সো কোশ্চেন দেওয়া আছে, অপশনের দরকার নাই আমাদের, আমরা কোশ্চেন সলভ করতে পারলেই তো অ্যান্সার পেয়ে যাব। আর 8.1 এর এমসিকিউ এটা কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তোমরা দেখে আসতে পারো ওটা যারা দেখোনি। সো এই সিরিজে তোমরা যদি লেগে থাকো, এমসিকিউ, শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো কিন্তু আমি এখানে কাভার করব ধীরে ধীরে। সো আমরা 11 অধ্যায় কমপ্লিট করেছি, এবার 8 পয়েন্ট ধরেছি, এটার এমসিকিউ গুলো আগে কাভার করে দিব, যেহেতু আমাকে অনেকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে যে স্যার আগে 8 পয়েন্ট বৃত্তের উপপাদ্যের যে এমসিকিউ গুলো আছে, শর্ট কোশ্চেন আছে, এগুলো একটু শেষ করে দেন দ্রুত। সো সেই প্রেক্ষিতে আমরা এটা শুরু করছি। তো চলো আজকে আমরা এখান থেকে শুরু করি যে এখানে কি আছে। এখানে 8টা এমসিকিউ নিয়েছি, 8টার মধ্যেই অনেক কিছু আছে বোঝার মতো। তো এখানে 1 2 3 4 এগুলা নিয়ে কিন্তু তোমাদের ঝামেলা হয়, এগুলো আমরা শেষ করব, ঠিক আছে? আর এগুলা তো আছে। তো তার আগে যেহেতু 8.2 এ এখানে তিনটা তোমাদের উদাহরণ ছিল, উপপাদ্য ছিল, উপপাদ্য 20 21 22। 20 ছিল কি? 20 ছিল হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, এটা নিয়েছিল, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ কোণ বৃত্তস্থ বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। ও লেখাটা হয়নি, একটু লিখি আমরা সরাসরি। কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা হয় 2 ইন্টু বৃত্তস্থ কোণ। বুঝা গেছে? এটা ছিল আমাদের কত নম্বর উপপাদ্য? 20 নম্বর উপপাদ্য। আর 21 নম্বরে এটাই ছিল যে যতগুলো বৃত্তস্থ কোণ হবে বৃত্তের উপর সবগুলাই সেম। আমি একটু দেখাই দিই এখানে এগুলা কেন বলতেছি, কারণ এগুলা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। বোঝা গেছে? সো এখান থেকে একটা, এইখান থেকে, তো এখন এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও। এখন এইখানে দেখো, এখানে বৃত্তস্থ কোণ কয়টা হয়ে গেছে? বৃত্তস্থ কোণ দুইটা, এই যে এ এ একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ তুমি আঁকাবা, হ্যাঁ, এই যে সিডি চাপের উপর দণ্ডায়মান, এই দণ্ডায়মান কথাটা কিন্তু বুঝতে হবে। সিডি চাপের উপর দাঁড়ায় আছে দুইটা বৃত্তস্থ কোণ, কোণ এ আর কোণ বি। সো এই দুইটা সমান হয়ে যাবে, কোণ এ ইকুয়ালস কোণ বি। মানে তুমি যতগুলা বৃত্তস্থ কোণ আঁকাবা এই চাপের উপর দণ্ডায়মান, এই পয়েন্ট আর এই পয়েন্টকে দণ্ডায়মান রেখে, সো সবগুলা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এটা ছিল 21 নম্বর, 21 নম্বর উপপাদ্য। আর 22 নম্বর উপপাদ্য আবার কি বলছে? 22 নম্বর উপপাদ্য ছিল এটা যে অর্ধবৃত্তস্থ কোণ, মানে বৃত্তের এটা যদি অর্ধবৃত্তস্থ হয়, মানে অর্ধেক বৃত্তের উপর এবার বৃত্তস্থ কোণ আঁকো, এরকম বৃত্তস্থ, এটা এ বি সি, তাহলে এই যে অর্ধবৃত্তস্থ যে কোণটা আছে না, এই কোণটা হয়ে যাবে কোণ এ সমান হবে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। বুঝা গেছে কি বলছে? সো এই হচ্ছে এখানে আমাদের তিনটা উপপাদ্যকে বেসড করে 8.2 অনুশীলনী। সো ওইখান থেকে এই তিনটা থেকে আমি কিন্তু এই এমসিকিউ গুলা কভার করব। আরেকটা জিনিস আচ্ছা ওইটা আমরা করতে করতে আসবো। সো আমরা শুরু থেকে এই নিচে থেকে করি, তাহলে আমরা স্পেস পাবো বেশি। তো শুরুতে বলছে এ বি সি, এটা একটা ত্রিভুজ। এখন এটা একটা বৃত্ত, তো এটা কি হয়েছে? এটা তো ব্যাস, বিসি ব্যাস, ব্যাস হয়েছে, তো বৃত্তের অর্ধেকের উপরে এই কোণটা আঁকানো হয়েছে, বৃত্তস্থ কোণটা আঁকানো হয়েছে, তাই না? তাহলে এটা কি কোণ হয়ে যাবে? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, এক সমকোণ। এখন তাহলে এ কোণের ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি। বলছে চিত্রে বিসি এর ব্যাস, বিসি ব্যাস হলে, তাহলে বিসি ব্যাস, ঠিক আছে, ব্যাস মানেই সেন্টারটা ওটার ভিতরে আছে, তাই তো? তো আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ। বলছে কোণ হাফ, হাফ এ, হাফ এ। এখন এর ভ্যালুটা কত? 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে হাফ ইন্টু 90 কত আসবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এইটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে কত? 45 ডিগ্রি। ক্লিয়ার হইছো? এটা কিন্তু খুবই ইজি ছিল। এবার আসো, তো আমরা এটা শেষ, এটা মুছে ফেলি। এবার আসো পরেরটায়। পরেরটা কি বলছে?
এখানে আরেকটা বৃত্ত দিচ্ছে এ বি সি। এই বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ এ, এটা কি বৃত্তস্থ কোণ। আর বি ও সি, এখানে একটা ও হবে, এখানে একটা ও, বি ও সি এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। জানি না এটা? উপপাদ্য 20 বলছে চিত্রে এবিসি বৃত্তে বিএসি কত? বিএসি কত? এখন অপশনে দেওয়া ছিল বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, 20, 40, 50, 60 এরকম টাইপের অ্যাঙ্গেল ছিল। সো এইখানে তো এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাই না? সো আমরা এক্স এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাদের একটা ইকুয়েশন গঠন করা লাগবে, একটা সমীকরণ গঠন করা লাগবে। তো সমীকরণ গঠন করার জন্য এই যে আমাদের 20 এর উপপাদ্য 20 এর যে হেডিংটা ছিল ওইটাই তো সমীকরণ একটা, যে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমি লিখতে পারি, চলো লিখি। কেন্দ্রস্থ কোণ কি আছে বলো? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, তো এখন কেন্দ্রস্থ কোণ কত আছে বলো? কেন্দ্রস্থ কোণ ভ্যালু এই কোণ এ, কোণ এ এটা না লিখলেও হইতো। আর এটা কোণ বিওসি, বিওসি এটা এ লিখলাম, এটা এ না লিখে তুমি কিন্তু বিএসি লিখতে পারবা। হ্যাঁ, সো এবার ভ্যালু বসাও, এখানে ভ্যালু বসাও। বিএসসি এটার ভ্যালু কত আছে? এক্স, এক্স। আর এটার ভ্যালু কত আছে? কেন্দ্রস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে, ভুল লিখছি। কেন্দ্রস্থ কোণের জায়গায় কেন্দ্রস্থ কোণ না দিয়ে, তো কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওসি, কোণ বিওসি 2 ইনটু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটার নাম কি? বিএসি, রাইট? দেখো বিওসি কেন্দ্রস্থ কোণ আর বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন তুমি ভ্যালু বসাও, ভ্যালুটা কত? বিওসি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে, দরকার নেই। 2 ইনটু এক্স এর ভ্যালু, এখানে এ কোণের ভ্যালু কত? এক্স। এটা আমরা এখন সলভ করব। তো সলভ করলে কি আসবে? এখানে এক্স আর এখানে কত আছে? 2x। তাহলে আমরা এটা কিন্তু যোগ আর এটা কিন্তু গুণ, এক্স প্লাস 120 ইকুয়ালস হচ্ছে 2x। এক্সটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? 120 2x মাইনাস এক্স, আর পরের লাইনটা হবে 120 ইকুয়ালস কত? শুধু এক্স। তার মানে এক্স এর ভ্যালুটা কত আসছে আবার? 120। এখন আমার কোশ্চেনে চাইছে কোনটা? বিএসি, বিএসি মানে এক্স এর ভ্যালু চাইছে, তাইলে অ্যান্সার এইটাই, এইটাই 120। কিন্তু যদি তোমাকে বলতো যে কোন বিওসি এইটা সমান কত, তাই না? এখানে আরেকটা এমসিকিউ হয়, হইতে যেতে পারে, তাই না? এরকম কোশ্চেন করা যেত। তাহলে বিওসি এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা কত? এক্স প্লাস 120, এক্স প্লাস 120। এখন এক্স এর ভ্যালু কত বের করছো তুমি? 120। তাহলে 120 যোগ 120 সমান হচ্ছে 240, 240। সো এটাও কিন্তু একটা এমসিকিউ। তো একটার ভিতরে আরেকটা আমরা শিখে ফেললাম। ক্লিয়ার হয়েছে? এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যাই আসুক, এটা দিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আবার যদি এই পাশের কোণটা দেয়, এখন যদি আমার এই কোণটা না দিয়ে, দেখো এইটার মধ্যে কতগুলো এমসিকিউ। আমার যদি বলতো এই যে এই পাশে মার্ক করো, এটাও বিওসি, কিন্তু ভালো করে বুঝো, এই বিওসি যদি মার্ক করা থাকতো, এইখানে মার্ক করা নাই, বলতো এই পাশের কোণটা বের করতে। তাহলে এখন পুরাটা কত? সম্পূর্ণটা হচ্ছে 360। 360 থেকে তুমি এইটা বাদ দিয়ে দিবা। তো এখন 360 এর এইটার ভ্যালু কত? 240। তাহলে 360 বিয়োগ তখন হইতো কত? 360 মাইনাস 240, দেন এটার ভ্যালু হয়ে যেত কত? এটাও 120 হয়ে যেত। বোঝা গেছে কি বলছি? বিয়োগ করলে 120। সো এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা দেখতে পারো। বুঝতে পারছো? সো এটা আমরা মুছে দিলাম। এখানে কনসেপ্টটি ছিল উপপাদ্য 20। জাস্ট উপপাদ্যের হেডিংটা মুখস্থ রাখবা, বুঝে বুঝে মুখস্থ রাখবা, তাইলে কিন্তু এইসব এমসিকিউ কোনো ব্যাপার না, খুবই ইজি হবে তোমার জন্য। এবার পরটাতে আসি। পরটাতে কি বলছে দেখি? বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে এওসি কত? এই যে দেখো, এইখানে কিন্তু কোনো চিত্র নাই, বুঝছো? চিত্র নাই, শুধু কথা লিখে দিছে। তাহলে কিন্তু এটা অনেক টাফ। তোমাকে আগে চিত্রটা আঁকাইতে হবে, তারপরে বুঝতে, মানে এই পড়া এই লেখাটা বুঝে চিত্র আঁকাতে হবে, তারপরে তুমি ওইখান থেকে তুমি ভ্যালু বের করবা। একটু টাফ, হ্যাঁ। সো দেখি আমরা কি করা যায়। বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে তুমি একটা বৃত্ত আঁকাই ফেলো। আমরা একটা বৃত্ত আঁকাই ফেলি, বৃত্তটা এখানে আঁকাই।
একটু বড় করে আঁকি। এখন বৃত্তের মধ্যে কি বলছে, এবিসি একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে আমার একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা লাগবে, রাইট? এইখানে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, যদিও এটা ঠিক হয়নি বাট হয়েছে। ধরো এ বি সি। এখন আরেকটা কথা বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই তো? ওটা আমি এইখানে দিলাম, এখানে হচ্ছে সেন্টার। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমার কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ বলছে, ভালো কথা। এবং বিএসি এর সমদ্বিখণ্ডক এও। এখন তুমি এটা যদি ও হয়, তোমার এটা এটা কি ধরছি, ও হয়, তাহলে এখন এই যে সমদ্বিখণ্ডক কোনটা বলছে, এইটা এও সমদ্বিখণ্ডক কার, বিএসি, এই যে এ কোণকে সমদ্বিখণ্ডিত করছে। এখন সমবাহু ত্রিভুজ, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। বলছে এ ও সি এর মান কত, তাহলে এ ও সি, তাহলে এ ও সি, তাহলে এটা আমার কমপ্লিট করা লাগবে। এটা যদি কমপ্লিট করতে, তাহলে আমি এটা বাকি রাখছি কেন, এটা আমি কমপ্লিট করে দেই, এখানে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারি। বুঝে গেছে কি বলছে, লিখলাম। সো এইবার আসো এ ও সি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, এটা বের করার ওইটা হচ্ছে, ভালো করে বুঝবা। এখানে বলছে একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা তথ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা ইন্টারেস্টিং তথ্য জানি, সেই তথ্যটা কি বলো, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এটাও কিন্তু একটা এমসিকিউ, ঠিক আছে? এবং এটা তোমার ওই যে মেনসুরেশন, অর্থাৎ 16 অধ্যায় যেটা পরিমিতিতে তোমার কিন্তু এই এই কনসেপ্টটা কাজে লাগিয়ে তোমার ক নম্বর কোশ্চেন দেয়, যে একটা ত্রিভুজ আছে, মানে মানে ডিগ্রি দিয়ে দেয়, 60 ডিগ্রি বিশিষ্ট একটা ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। তখন তুমি এই 60 ডিগ্রি থাকার কারণে তোমার কিন্তু ধরে নিতে হবে এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। বুঝে গেছে? সো এইখানে যেহেতু বলছে সমবাহু, তার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এখন এইখানে বলছে যে সমদ্বিখণ্ডক, কি বলছে, বিএসি এর সমদ্বিখণ্ডক। এখন এইটা আমার এই কোণটা কত ডিগ্রি, এইটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, সবগুলাই কত আমার 60 ডিগ্রি বলতে পারবো। এই কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি, এগুলো সব 60 ডিগ্রি, যে এগুলো সব 60 ডিগ্রি। বোঝা গেছে? এটা 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি হইল, বলছে এ ও সি, এ ও সি মানে আমার এই কোণটা চাইছে, এই কোণটা। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা সমদ্বিখণ্ডক বলছে না, সমদ্বিখণ্ডক এও, তাহলে এও এটারে সমান দুই ভাগে ভাগ করছে। 60 ডিগ্রি হলে এই পাশেরটা কত, এই পাশেরটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই পাশের এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। বুঝতে পারছে কি বলছে? এটা যদি 30 ডিগ্রি হয়, এখন আরেকটা ওয়েতে যাই, আমরা এদিকে না যাই। আমরা দেখো, আমরা যেহেতু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট জানি, এই 30 ডিগ্রির দরকার নেই আমার, আমি অন্যভাবে আঁকাই। দেখো এইটা কত, এটা কত, 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এখন এই যে এই কোণ, এইটা এসি চাপে, ভালো করে বুঝো, চাপটা যদি আমি এসি নিই, এসি চাপে, এসি একটা কি চাপ, উপচাপ না অধিচাপ? অবশ্যই উপচাপ, কারণ এসি চাপটা ছোট, আর এ বি সি বি এ এটা তো অধিচাপ। এখন উপচাপের উপর দণ্ডায়মান যদি আমরা অধিচাপে কোণ আঁকাই, তাহলে এইটা আমরা কেন্দ্রস্থ কোণ ধরতে পারি, আর এই পাশে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে এটা বৃত্তস্থ কোণ। দেখো তো ভালো করে বুঝো, এটা হচ্ছে চাপ, এসি চাপ। তাহলে এইখান থেকে এই চাপ প্রান্তবিন্দু, আর এই প্রান্তবিন্দু থেকে আমরা একটা কোণ আঁকলে, এটা কি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ তাহলে কি হবে, সেন্টারের বিপরীত পাশে, তাহলে এইটা হয়ে যাবে কি, কেন্দ্রস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণের নামটা কি হবে, তাহলে এ ও সি। তাহলে এখন বৃত্তস্থ কোণ পাইলাম আমি কত, বৃত্তস্থ কোণ এইটা, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার তোমার কি চাইছে কোশ্চেনে, কি এ ও সি মানে কেন্দ্রস্থ কোণ চাইছে, তাই তো? কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটার নাম হইছে এ ও সি। দেখো ভালো করে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ না? আমি একটু আগে এখানে লিখে দিছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমার এইটা, আর বৃত্তস্থ কোণ এইটা। বৃত্তস্থ কোণ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এইটার দ্বিগুণ এইটা, তাহলে 60 ইনটু কত, এই যে 2 ইনটু বৃত্তস্থ কোণ, তাহলে 2 ইনটু 60 ডিগ্রি, 2 ইনটু 60 মানে 120 ডিগ্রি। শেষ। তাহলে সমবাহু ত্রিভুজের
ক্ষেত্রে কিন্তু আমরা এই কনসেপ্টটা কাজে লাগাইতে পারি। আর আমি যেটাতে গেছিলাম ওইটাও কিন্তু ওইটাও হইতো, এটা 30, এটা 30, এটা কত 30, তাহলে 30 30 60 হয়ে যেত। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180, 180 থেকে 60 বাদ দিয়ে দিলে 120 হয়। সো দুই ভাবেই তুমি করতে পারবা। যেহেতু তুমি বৃত্তের আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নিয়ে আমরা উপপাদ্য পড়ছি, সো আমরা ওইটা কনসেপ্ট কাজে লাগিয়ে এটা করতে পারি। বুঝাইতে পারছি? খুব বেশি কঠিন না, বাট তোমার থিঙ্কিংটা মানে একটু স্ট্রং হওয়া লাগবে যে তুমি এখানে থিঙ্ক করতে পারতেছো। প্রথম কথা এটা লিখে এটা দিয়ে চিত্র তুমি আঁকাইতে পারতে হবে। চিত্র আঁকানোর পরে তোমার এখন উপায় হচ্ছে তুমি কিভাবে যাবা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দিয়ে যাবা নাকি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দিয়ে যাবা। হ্যাঁ, সো এটা তোমাকে ডিসাইড করতে হবে। সো ভালো একটা ট্রিকি একটা এমসিকিউ ছিল কিন্তু। হ্যাঁ, এইভাবে আসলে একটু সময় লাগবে যদি তুমি প্র্যাকটিস না করো এইভাবে। এই জন্য বলি যে চিত্র বাদ দিয়ে কথা দেখে কথা বুঝে উপপাদ্য পড়ো, তাইলে দেখবে যে চিত্র তুমি ইজিলি ড্র করতে পারবা। আর চিত্র দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবিধা। এবার পরেরটাতে আসো। এখানে একটা 5 নম্বর কোশ্চেনের উদ্দীপক এটা। সো এখানে বলা হয়েছে এই পি পি আর এস, পি আর কিউ এস, ঠিক আছে, এটা একটা বৃত্ত, পি আর কিউ এস একটা বৃত্ত। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ও বৃত্তের কেন্দ্র এবং আর ও এস রোজ রোজ আর ও এস সমান হচ্ছে 150 ডিগ্রি। এখন আর ও এস কোনটা 150 ডিগ্রি বুঝো তো। তাহলে আমাদের এই যে এই পাশেরটাই ধরতে হবে, উপরেরটা না। এখানে মার্ক করে দেওয়ার দরকার ছিল। বলছে আর ও এস মানে কেন্দ্রস্থ কোণ 150, বলছে আরপিএস, আরপিএস চাইছে কি এটা চাইছে, এইটা 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 মানে বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নিয়ে আমার ইকুয়েশনটা কি ছিল, কেন্দ্রস্থ কেন্দ্রস্থ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ লিখবা কিন্তু। হ্যাঁ, যেহেতু আমি এমসিকিউ করতেছি আমার এত সময় নেই। এখন দেখো কেন্দ্রস্থ কোণটা কোনটা, আর ও এস, আর ও এস, আর বৃত্তস্থ কোণটা পি আর পি এস, আর পি এস, তাই তো? এখন আর ও এস এটার এটার ভ্যালু কত 150 ডিগ্রি, 150 ডিগ্রি 150 চাইছে হচ্ছে এইটা 2 ইন্টু আর পি এস। খুবই ইজি, তোমার তো এত লেখার দরকার নেই। তুমি জাস্ট কি করবা, এটা দ্বিগুণ না এটার অর্ধেক করে দিবা। এটার 2 এই পাশে আনলে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না? তুমি তো এত লিখবাও না, আমি তোমাকে বোঝানোর জন্য এত লিখতেছি। তাহলে 150 ভাগ কত 2, তার মানে আর পি এস সমান হচ্ছে 75 ডিগ্রি। তার মানে কেন্দ্রস্থ কোণ পাইতে হইলে বৃত্তস্থের সাথে দ্বিগুণ করবা। আর যদি বৃত্তস্থ পেতে চাও তাহলে কেন্দ্রস্থকে 2 দিয়ে ভাগ করে দিবা। সহজ কথা। দেখো বৃত্তস্থ পেতে চাই, কেন্দ্রস্থ কত দেওয়া আছে 150, 2 দিয়ে ভাগ করে দাও 75 ডিগ্রি। এটা কি আর করা লাগে? এটা তো করাই লাগে না, সহজ। সো এটা কিন্তু মুখে মুখেই হয়ে যায়, তোমার এত লেখাও লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। আর হ্যাঁ, তুমি লিখে লিখে করবা, যেহেতু এক্সামের এখনো 2 মাস, অ্যারাউন্ড 3 মাস মতো, প্রায় 3 মাস, 3 মাসও না 2 মাস হয়তো বা আর 27-28 দিন আছে। সো এই সময়টাতে তোমার কিন্তু কি করতে হবে, এখন লিখে লিখে করতে হবে। ওই এক্সাম যখন তুমি রিভিশনে যাবে তখন তুমি মুখে মুখে করবা, তাহলে দেখবে যে তুমি এক্সাম হলে দ্রুত করতে পারতেছো। আর এখন যদি লিখে না করো ভাব নিয়ে, তখন কিন্তু ধরা খাবা। এইবার আসো আসল কনসেপ্টে। এগুলা নিয়েই কিন্তু তোমাদের ভিতরে মানে একটা ঝামেলা তৈরি হয় যে আমরা এই যে কথাগুলাই বুঝি না। তাহলে আমি এমসিকিউ কোনটা দাগাবো, যে সূক্ষ্ম কোণ দাগাবো না স্থূল কোণ দাগাবো? শুধু মুখস্থ করে হবে না, কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। সূক্ষ্ম কোণ স্থূল কোণ বুঝতে হবে। তো এই দুটো জিনিস আমি আগে একটু লিখে নিই যে সূক্ষ্ম কোণ জিনিসটা কি। এখানেই লিখি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ হচ্ছে থিটা, 0 থেকে বড়, 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? আর স্থূল কোণটা ধরবা 90 থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে? যে সূক্ষ্ম কোণ কি আর স্থূল কোণ। সূক্ষ্ম কোণ মানে 90 থেকে ছোট, সহজ কথা, 0 থেকে বড় হবে। আর স্থূল কোণ মানে কোণটা হয়ে যাবে 90 থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। আবার 180 বড় হলে সেই কোণটাকে কি বলবা, প্রবৃদ্ধ কোণ। ওটা কিন্তু
একটা এমসিকিউ হিসেবে লেখা যায়। তো এইবার দেখো এখানে এখানে আমরা কথাটা বুঝবো। আমি বলছি এই ভাষাটা বুঝতে হবে, ভাষার প্রত্যেকটা শব্দ বুঝতে হবে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, এইটা একটা বৃত্ত মনে করো, খুবই বাজে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্ত। এখন বৃত্তের বৃত্তের আমরা দুইটা চাপে এটারে যদি ভেঙে ফেলি, এটারে ভেঙে ফেলি, এই যে এইটুকু আর এইটুকু, বুঝতে পারছো? এখন এইখানে যে চাপটা আছে এটা দুইটা চাপে ভাগ হয়েছে, একটা ছোট আর এটা হচ্ছে বড়, এটা বড়, ঠিক আছে? তো এটা হচ্ছে অধিক, অধিক, অধিক বলি না আমরা, অধিক মানে যেটা বেশি, অধিচাপ, এটার নাম দিলাম অধিচাপ, নাম দিলাম না, নাম দেওয়াই আছে। আর এটা উপচাপ, উপচাপ উপ বলি না, উপশাখা, শাখা উপশাখা, উপশাখা শাখা হচ্ছে আরো ছোট, তার মানে উপ কথাটার অর্থ হচ্ছে ছোট। উপচাপ, তাইলে অধিচাপ হচ্ছে বড়, মানে পরিধির থেকে, পরিধিকে যদি দুইটা অংশে তুমি বিভক্ত করে ফেলো, এখানে যে বড় দৈর্ঘ্যটা থাকবে, পরিধির বড় দৈর্ঘ্য নিয়ে যে চাপ সেটা হচ্ছে অধিচাপ। আবারও বলি, পরিধির বড় দৈর্ঘ্য নিয়ে যে চাপ সেটা হচ্ছে অধিচাপ, আর ছোট দৈর্ঘ্য নিয়ে যে চাপ সেটা হচ্ছে উপচাপ। তোমার কোশ্চেন হতে পারে যে এটা কি সবসময় নিচে থাকে? না, এটা নিচে উপরে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দৈর্ঘ্যটা কোথায়, দৈর্ঘ্যটা কতটুকু। ছোট দৈর্ঘ্য হইলে, পরিধির দৈর্ঘ্য ছোট হইলে উপচাপ, পরিধির দৈর্ঘ্য বড় হইলে অধিচাপ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হইছে। এখন বলছে অধিচাপে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি? অর্ধবৃত্ত কোনটা? অর্ধবৃত্ত মানে এই যে সেন্টার বরাবর যদি তুমি দুই ভাগে ভাগ করে ফেলো, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তার মানে এইখানে যতটুকু পরিধি, এখানেও সরি, এই পরিধির দৈর্ঘ্য যতটুকু, এইটুকুর দৈর্ঘ্য কি? এই চাপের দৈর্ঘ্য ততটুকু, পরিধি না, এই চাপের দৈর্ঘ্য যতটুকু, এই চাপের দৈর্ঘ্য ততটুকু। কোশ্চেনটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। ছোট চাপ কোনটা বলো? এই যে এটা। চাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ মানে ওই চাপের উপর যে কোণটা উৎপন্ন হবে। হাঁচি আসতেছে আজকে অনেক। ওকে, এখন এইখানে দেখো আমরা যদি একটা কোণ আঁকাই, মানে কতগুলা কোণ আঁকাই, এটা মনে করো এই একটা চাপ, এটা হচ্ছে বি দিলাম, হ্যাঁ। আমি যদি এইখানে কোণ আঁকাই, এগুলা কি কোণ হবে বলো তো? এগুলা কি কোণ হবে? এগুলা এগুলা সব কি কোণ হবে? 90 থেকে ছোট মনে হচ্ছে না তোমার কাছে? অবশ্যই ছোট মনে হচ্ছে, বাট এইখান থেকে যদি আমি কোণ আঁকাই, দেখো এই কোণটা কিন্তু, এই কোণটা কিন্তু 90 থেকে বড়ই হয়, হ্যাঁ। 90 সাধারণত এরকম হইতে পারে 90 ডিগ্রি, এটা এটা লম্ব আঁকলে, সো এইটুকু 90 ডিগ্রি হয়। এই 90 এর চেয়ে আরো বেশি গেছে না? তার মানে এই ছোট চাপের উপর যখন তুমি কোণ আঁকাবা, ছোট চাপের উপর যদি তুমি কোণ আঁকাও, তাহলে সেই কোণটা হয়ে যাবে স্থূলকোণ, মানে 90 থেকে বড়, 90 থেকে বড়, 90 থেকে বড় হইলে ওইটা কি কোণ? স্থূলকোণ না? বুঝতে পারছো আমার কথা? তো এটাই বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। তাহলে অর্ধবৃত্ত চাপ ছিল অর্ধেক অর্ধেক, ওইটার অপেক্ষা ছোট চাপ, ছোট চাপ কোনটা? এই যে উপচাপ। উপচাপের উপর যখন তুমি কোণ আঁকাবা, সেই কোণটা অবশ্যই কি হয়ে যাবে? 90 থেকে বড়। 90 থেকে বড় হইলে ওই কোণটা হয়ে যাবে কি কোণ? স্থূল কোণ। স্থূল কোণ। বুঝা গেছে কি বলছি? এমসিকিউটা ক্লিয়ার হইছে? হ্যাঁ ক্লিয়ার। এবার আসো পরেরটাতে দেখি। তার এটা মুছার দরকার ছিল না, এটা থাকতো এগুলা। আচ্ছা সবই থাক, এগুলা থাক, এই তিনটা আর মুছবো না। বলছে উপচাপের ওপর, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোন কোন ধরনের কোণ? আচ্ছা অনুবন্ধী চাপ মানে কি জানো? অনুবন্ধী চাপ মানে এইখানে, এই যে এটা আমি ভাগ করে ফেলছি, ভাগ করে ফেলার পরে এই যে এই চাপ, এই চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এইটা, এই যে এইটা। আবার ওই চাপের অনুবন্ধী চাপ মানে আমি নাম দিই এ বি, এটা দিলাম সি, আর হচ্ছে ডি। তাহলে এ বি চাপ, এ বি সি চাপের অনুবন্ধী, অনুবন্ধী হচ্ছে, বন্ধী চাপ হচ্ছে এ ডিসি। আবার তুমি এটা উল্টা লিখতে পারো, এডিসি চাপের অনুবন্ধী হচ্ছে এবিসি। এবিসি কোণ না, চাপ, চাপ। বুঝতে পারছো? তো এইটা এখন ওরা বলছে উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী চাপ কে? অধিচাপ। এইটার অনুবন্ধী মানে দুইটা দুইটা চাপ, একটা উপচাপ আর একটা অধিচাপ। তাহলে এই চাপের
অনুবন্ধী, অনুবন্ধী মানে দুইটা জিনিস কমপ্লিট করে, একটা জিনিসকে কমপ্লিট করলে মানে এইটা উপচাপ আর অধিচাপ মিলেই তো বৃত্তটা কমপ্লিট হয়েছে। তাহলে এইটার অনুবন্ধী এইটা আর এইটার অনুবন্ধী এইটা। এখন বলছে উপচাপের অনুবন্ধী চাপ, উপচাপের অনুবন্ধী চাপ মানে কোন চাপ? অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ মানে ভিতরে, বৃত্তের ভিতরে। তাহলে এই যে আমি যদি সেন্টার এটা ধরি, তাহলে আমি এখান থেকে এখানে কোণ আঁকবো, তাহলে এই কোণগুলা কি কোণ হয়ে যায়? এই পাশেরটা কেন্দ্রস্থ কোণ আর এই পাশেরটা বৃত্তস্থ কোণ। এই পাশে কি কোণ? বৃত্তস্থ কোণ। এগুলা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ সব সময় কি হয়ে যায়? এটা হয়ে যায় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ 90 থেকে ছোট হয়ে যায়, সূক্ষ্ম 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 কোণ 90 থেকে ছোট এই কোণগুলা, এই জন্য এটা সূক্ষ্ম কোণ। আর এই পাশে যদি আমি আঁকি তাহলে এটা হয়ে যায় স্থূল কোণ, 90 থেকে বড় হয়ে যায়। বোঝা গেছে কি বলছি? রাখলাম এটা অনুবন্ধী চাপ। অনুবন্ধী চাপ ক্লিয়ার। আবার যদি বলতো অধিচাপের অনুবন্ধী চাপে, অধিচাপ কোনটা? এইটা। এটার অনুবন্ধী চাপ কোনটা? উপচাপ। উপচাপে অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? তাহলে অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ। উপচাপে যখন আমরা কোণ আঁকাই, কোণটা তো 90 থেকে বড় হয়, 90 থেকে বড় হইলে কি হয়ে যাবে? স্থূল কোণ হয়ে যাবে। ক্লিয়ার? এটা শেষ। এবার আসো অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপ, অধিচাপ কোনটা? এই যে এইটা, এইটা অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? একটু আগেই পড়ে ফেলছে, এই যে এটা পড়ে ফেলছে। এইটারই বিপরীত উপচাপের অনুবন্ধী চাপে মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? বুঝে গেছে? সূক্ষ্ম কোণ। শেষ এটা। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ, এই একটা ওয়ার্ড। এতক্ষণ পড়ছি আমরা কি? অন্তর্লিখিত। এখন পড়লাম কি? দণ্ডায়মান এখন আসছে। তাহলে এই ভাষাগুলা বুঝতে হবে তোমাকে। ভাষা কি? দণ্ডায়মান মানে যেটার উপর দাঁড়ায় আছে। একটু আগে আমি এটা আমি মনে হয় সাঁতার করার সময় বলে ফেলছিলাম দণ্ডায়মান কি। দণ্ডায়মান মানে হচ্ছে যেটার উপর দাঁড়ায় আছে। তাহলে এখন আমি যদি এরকম আঁকি, কি কোণ চাইছে? উপচাপের উপর দণ্ডায়মান। এখন কোন বৃত্তের উপচাপ, উপচাপ হচ্ছে এই যে এটা, এইটা এসি, এসি আর এটা হচ্ছে বি। এসি হচ্ছে উপচাপ আর এবিসি হচ্ছে অধিচাপ। এখন দণ্ডায়মান কোণ বলতে ওরা কি এইটা বুঝাইছে নাকি এই যে এই পাশেরটা বুঝাইছে? মানে এই তোমার বি বুঝাইছে, বি নাকি হচ্ছে এখানে ডি? কোনটা দণ্ডায়মান? দণ্ডায়মান মানে হচ্ছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। দণ্ডায়মান কোণ এইটা না, এগুলা না। দণ্ডায়মান মনে হচ্ছে যেই কোণটা এই 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 দুইটা চাপের উপর দাঁড়ায় আছে, এই দুইটা চাপের প্রান্তবিন্দুর উপর দাঁড়ায় আছে। দেখো এইটা না। দণ্ডায়মান মানে অর্থ হচ্ছে এই যে এইখানে দাঁড়ায়া যে কোণটা উৎপন্ন হবে, যে কোণগুলো উৎপন্ন হবে, এইটাই হচ্ছে দণ্ডায়মান। এটার উপর ডিপেন্ড করে। এইটার উপরে কোণ আঁকানো যাবে না, কোণ আঁকাইতে হবে তার বিপরীত পাশে। এবার দেখো তো এসি এর উপর কোন এসি চাপের উপর কোন কোণ আঁকানো যাবে না দণ্ডায়মান যখন বলবে। দণ্ডায়মান বলতে ওই দুইটা প্রান্তবিন্দু নিয়ে তার বিপরীত যে চাপটা হবে ওই চাপের উপর যে কোণ, এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। আবার এটাকেই বলা যাবে যে উপচাপের দণ্ডায়মান কোণ। কি বলছি? এটাকে বলা যাবে কি? অধিচাপে, অধিচাপে কি কোণ? অন্তর্লিখিত, অন্তর্লিখিত কোণ। এইটাও কিন্তু তুমি বলতে পারবা অধিচাপে অন্তর্লিখিত কোণ। বা এই কোণটাকে তুমি বলতে পারবা যে কি? এই কোণটাকে বলতে পারবা যে উপচাপে, উপচাপে দণ্ডায়মান কোণ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই দণ্ডায়মান আর অন্তর্লিখিত কি? অন্তর্লিখিত মানে ওই চাপের উপর কোণ, আর দণ্ডায়মান মানে এই চাপের উপর কোণ উৎপন্ন হবে না, অপর যে চাপটা থাকবে সেটার উপর মানে উৎপন্ন কোণ। তো আছেই তো দুইটা চাপ, অধিচাপ আর উপচাপ। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এটার উত্তরটা কি হবে বলো? এই কোণগুলো কি কোণ হয়? ওই যে অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কি হয়? সূক্ষ্ম কোণ হয়। সূক্ষ্ম কোণ, বানান একটু ভুল যাচ্ছে, হ্যাঁ কনসিডার করো এটা সূক্ষ্ম কোণ। এটাও সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে কোশ্চেন যেভাবে আসুক তোমাকে আগে বুঝতে হবে যে এই যে তুমি ক্লাসটা করলা, এখন করলে এটা দেখলা, তুমি এটাকে জাস্ট এবার নিজের মতো করে একটু অ্যানালাইসিস করো যে এতক্ষণ কি পড়লাম, কি দেখলাম এর মধ্যে। হ্যাঁ, যে এইটাই এখন তোমাকে এই এমসিকিউ গুলা বুঝতে সাহায্য করবে।
ক্লিয়ার কথা? সো এখন যেহেতু এটা দেখছো, এবার ঝটপট এখানে যেগুলো করাইছি, এবার তোমার সহায়ক বই যেটা আছে গাইড অথবা টেস্ট পেপার, ওইখান থেকে এবার তুমি এমসিকিউ সলভ করতে থাকো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে টেক্সট করো বা কমেন্টও করো, আমি তোমাকে জানাই দেবো। বুঝা গেছে? তো এইভাবে করলে কিন্তু তোমার খুব সহজেই এমসিকিউতে তুমি ভালো করা শুরু করবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।